তো হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, ঠিক আপনাদেরই মতো। ঘড়িতে বেজে এখন 11টা বেজে 44 মিনিট রাত। বের হয়ে পড়লাম, শরীরটা ভালো লাগতেছিল না, অনেক বেশি মাথা ব্যথা করতেছিল। তো ভাবলাম একটু বের হই বাইকটা নিয়ে, কারণ সারাদিন অনেক অফিসে ছিলাম, অনেক ক্লান্ত ছিলাম, বাসায় এসে রেস্ট নিয়েছি, মাথাটা অনেক ব্যথা করতেছিল, দেন ভালো লাগতেছিল না, তাই বাইকটা নিয়ে বের হলাম। আর তাই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি, কারণ এর আগে আমি রাতের ঢাকায় তেমন কোনো ভিডিও করিনি, তো এজন্য বের হয়ে পড়লাম রাতের ঢাকার কি অবস্থা। তো আকাশটা মেঘলা মেঘলা আছে, হয়তো বৃষ্টি নামতে পারে, বেশি সময় বাইরে থাকবো না, চলে যাব। রাতে ঢাকা গাড়ি ঘোড়ার চাপ কম আছে দিনের তুলনায়। দিনের বেলাতে তো এই জায়গায় আমি আসি হচ্ছে এখন টেকনিক্যালে, গাবতলির ঠিক আগ মুহূর্তে। তো এই দিনের বেলায় হয় কি, এই জায়গাগুলোতে আপনার বাইক নিয়ে বের হওয়া খুব ডিফিকাল্ট হয়, কারণ ব্যস্ততম ঢাকার শহরের একদম ব্যস্ততম জায়গা হচ্ছে ঢাকা গাবতলী, আপনারা সবাই জানেন। তো এই জায়গায় জ্যাম থাকবে না এরকম তো কোনো কথা না। আপনি রাতে আসেন দিনে আসেন, সবসময় এখানে জ্যাম পাবেন, কিছু করার নেই। আমি টেকনিক্যাল দিয়ে বামের দিকে যাব, বাম দিকের রাস্তাটা খালি, এই জায়গাটা একটু ভাঙ্গা। বামের রাস্তা মোটামুটি খালি থাকার কথা, বাট এই গাড়িগুলো যাবে গাবতলী, বাট ওরা রাস্তা আটকিয়ে বসে থাকে। তো আমি একটু যাব আগারগাঁয়ের দিকে, কিছু ফ্রেন্ডরা আসবে, দেখা করব, আড্ডা দিব, চা খাবো। টানদেন ভাই, কি হলো? ও, স্টার্ট বন্ধ হয়ে গেছে এই জায়গায়? আপনারা জায়গা পেলেন না, এরকম একটা জায়গায় এসে স্টার্টটা বন্ধ হলো, কি যে একটা বিপদ অবস্থা। বুঝলাম না, গাড়িটা আসলে বন্ধ ছিল, কয়েকদিন গ্যারেজে ছিল, তো যার কারণে সম্ভবত ইঞ্জিন ঠান্ডা হয়ে রয়েছে। স্টার্ট নিছে ভালোভাবেই, বাট আমি পিক আপ দিয়ে গাড়ি দৌড়ায় না, এর কারণটা হচ্ছে ইঞ্জিন ঠান্ডা হয়ে আছে, এই কারণ। অবশ্য অনেকক্ষণ রাইড করলে দেন ইঞ্জিন গরম হবে এবং তারপর পিক আপ স্পিড ভালো তুলতে পারবো, যেটা এখন পারতেছি না। আর স্পিডটা তোলারও জায়গা তুলতে পারতেছি না, কারণ এই জায়গায় সেটা তোলা সম্ভব না, কারণ দেখতেই পারতেছেন গাড়ির যে অবস্থা। রাত বাজে প্রায় 12টা, এখনও জ্যাম। তো এই জায়গাটায় জ্যাম থাকবে, সেটাই স্বাভাবিক, কিছু করার নেই। এই রাস্তায় যেতে হলে এই জ্যাম ঠেলেই আপনাকে যেতে হবে সব সময়। কল্যাণপুর বাস স্ট্যান্ড, এখানে সারা বাংলাদেশের ডিস্ট্রিক্ট গাড়িগুলো ছেড়ে যায়, জন্য এখানে জ্যাম। বাসের পিছনে পড়ছি, এখন তো মনে করেন ধুমা খাইতে খাইতে জীবন শেষে যাবো। সাইডে যাই, তার থেকে সাইডে যেমন আমি দেখেন এত বড় বাসটাই সাইডে ঢুকাই দিচ্ছে, এটা হলো মোটর সাইকেলের লেন, ও ঢুকাই দিচ্ছে। মনে করেন কি গাড়ি এটা, সাভার পরিবহন আইসে, সাভার থেকে ধুলাবালু খাইয়া, হ্যাঁ, এখন মনে করেন এই বাইক টেক যাইবে সাইড দিয়ে, এই জায়গাটাও খাইয়ে দিতে আছে, কিছু করার নেই। এত রাতে হুজুর কি করে, দুইজন মহিলা নিয়ে হয়তো আসছে গ্রাম থেকে, এই কারণে দাঁড়াই রয়েছে, গাড়ি টাড়ি পাইতেছে না। যাওয়ার জায়গা নাই ভাই, হরেন দিয়ে লাভ নেই, গাড়িটা বইরা দিছে ভাই, কিছু করার নাই। এ মামা ডাইনে লো একটু, কি যে একটা জ্বালা যন্ত্রণা এর মধ্যে পড়লাম। তো আমি এদিক থেকে বামে যাব, আগারগাঁওর দিকে যাব, পিছনে অনেক যানজট ঠেলে আসলাম এই রাস্তায়। আশা করতেছি এই রাস্তাটা মুক্ত, কি বলে, আসার পাখি যখন ছাড়া পায় তখন যেরকম ফিলটা অনুভূতি হয় সেরকমই পাচ্ছি, খুব খোলা। আমি আছি আগারগাঁওর ভিতরে,
বাংলাদেশ শিশু হসপিটাল ইনস্টিটিউট ডান পাশে। স্লো রাস্তার উপরে এত বড় বিট হওয়ার কারণ কি আমার জানা নাই, আপনারা জেনে থাকলে কমেন্ট করে জানাবেন। রাজস্ব ভবন, NBR রাজস্ব ভবন। অবশ্য রাতের বেলায় কখনো নর্মালি বের হওয়া হয় না, সারাদিন দেখা যায় কাজকর্ম থাকে, অফিস থাকে, দেন সারাদিন পর রাতে বের হওয়া হয় না। অনেক দিন পর আজকে রাতে বের হলাম এবং খুব ভালো লাগতেছে। আগারগাঁওয়ের এই জায়গাটা আপনারা সবাই চেনেন, এই যে দেখেন রাস্তার উপরে বাড়ি। এটা যারা ঢাকার মধ্যে থাকেন বা আগারগাঁওতে থাকেন তারা সবাই জানেন এই রাস্তার উপরে বাড়ি থাকার কারণটা কি। কি হলো এখানে এত রাতে? তো রাতে এনে কি হলো বুঝলাম না কিছু। আগারগাঁওতে আইসা নির্বাচন ভবন, নির্বাচন ভবনের সামনে গন্ডগোল, কারণটা বুঝলাম না। যারা ডাকাডাকি করলো দেখলেন, ওরা হইলো পাতি নেতা, থাকে না এলাকার কিছু পাতি নেতা, ঠিক আছে। আর গাড়িতে যে ছিল সেও মনে করেন কোনো নামি দামি লোক, ওগুলা দিয়ে আমাদের দরকার নেই। ডান দিকে যাব, এখান থেকে ইউটার্নটা নেই আগে। রাতের বেলা আগারগাঁওতে এত বাইক থাকার কারণ কি বুঝতেছি না। আগারগাঁও মানি বাইকারদের আড্ডা, সেটা হোক রাত কিংবা দুপুর কিংবা সকাল, সেটা বুঝতেই পারলেন। রাত বাজে 12টা বাজে 1 মিনিট, এখনো আগারগাঁওতে বাইক স্ট্যান্ড বা বাইকাররা আছে। তো এই বিষয়গুলো আসলে ভালো লাগে, কারণ খোলামেলা জায়গা মানেই বাইকারদের আস্তানা বলা চলে। আগারগাঁওতে রাস্তার উপরে এরকম বেঞ্চ দেখতেছেন, বিষয়টা অনেকেই চিন্তিত। কারণটা আমি বলতেছি, এখানে হচ্ছে DNCC, ওদের আর কি মার্কেট বসে। তো এখানে চা খাইলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম, এখন রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। চলে যাচ্ছি বাসায়, অনেক রাত হয়েছে, বাইরে আর থাকা যাবে না, তাইলে আবার ঝামেলা আছে, বাসায় আর ঢুকতে পারবো না, কারণ বাসার গেট আবার বন্ধ হয়ে যাবে। অলরেডি হয়েছে, মানে দারোয়ান যে আছে উনি আবার ঘুমায় পড়লে ঝামেলা, জাগাইতে পারবো না। তো আর বেশিক্ষণ থাকবো না, আমি এখন মিরপুর 10 নম্বর চলে যাব সোজা, দেন 10 নম্বর থেকে বাসায়। হেলমেট ছাড়া পিলিয়ন রাইডার দুইজনই হেলমেট ছাড়া, এলো অবস্থা। মনে করেন রাত হইতে বাকি নাই, তাদের হেলমেট এগুলা ছাড়া। মানে এখন মনে করেন সার্জেন্ট তো রাস্তায় নাই, ভাবছে যে হেলমেট ছাড়া গেলে সমস্যা কি, বাট হেলমেটটা যে ভাই সার্জেন্ট বা পুলিশের ভয়ে আপনি পরেন, সেটা তো আসলে ঠিক না। কারণ আপনি ধরেন হেলমেট ছাড়া রাইড করতেছেন, আল্লাহ না করুক আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো, তখন আপনার কি অবস্থাটা হয় একবার ভাবছেন আপনি? ভাবেন না। অবশেষে সেই আপনাদেরকেই দেখা যায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকেন। বাট আল্লাহ সবাইকে হেফাজত করুক, অ্যাক্সিডেন্ট না করেন সেই কামনাই করি। কারণ আমরা ভাই বাইকার, সব সময় রাস্তায় বাইক রাইড করি, তো কারো অমঙ্গল কামনা করি না কখন, সবসময় সবার মঙ্গল কামনা করে থাকি। কি প্রাইভেট কার রে ভাই বুঝতেছি, ইন্ডিকেটর দিয়ে রাখছে বামে, কিন্তু সে চলতেছে ডান দিকে এবং সোজা, ঠিক আছে। রাস্তা ডানে একটু ফাঁকা নাই, বাট সে তার ইন্ডিকেটর বামে। আরে অটোরিকশা বামে চাপা রে ভাই, এই অটোরিকশা অনুমোদন দিয়ে ভাই জীবন শেষ। মনে করেন গাড়ি চালানো খুবই মুশকিল। এরা মনে করেন কখন কিভাবে টান দেয় ঠিক নাই। এদের রোডে গাড়ি চালানোর পারমিশন দেওয়াটাই আমার মনে হয় ভুল হয়েছে, কারণ পায়ের রিক্সা ছিল, সেটাই ভালো ছিল, তারা আস্তে আস্তে চালাইতো।
কোনো প্রবলেম হতো না। আর এখন এই কারেন্টে যে অটো গাড়িগুলা ইজি বাইক বলে, তো এরা মনে করেন এদের বাইকের মতো পিক আপ আছে, ঠিক আছে, তো যখন তখন হুটহাট করে টান দেয়, ঠিক আছে। তো এদের জন্য বাইক রাইড করা খুবই কষ্টকর। বাইকে চাকার দিকে মানে হালকা একটু প্রবলেম হচ্ছে, শব্দ পাচ্ছি, কিসের প্রবলেম জানি না। তবে আমার মনে হয় আমি যখন আমার বাইকটা এখন চলছে 7,000 প্লাস, প্রায় 8,000 হয়নি, 8,000-এর মতো। আমি যখন লাস্ট ট্যুরে তখন বাড়িতে যাওয়ার সময় বৃষ্টিতে রাতে হালকা স্লিপ কেটে গাড়িটা পড়ে যায়, তো তেমন কোনো ক্ষতি আমার হয়নি, গাড়িরও হয়নি, আমি টের পাইনি। বাট আমি ঢাকায় এসে সার্ভিস সেন্টারে গাড়িটা নেওয়ার পরে ওরা চেক করে বলতেছে যে ভাই আপনার সামনের রিং হালকা বাঁকা হয়েছে বা টাল হয়েছে এরকম কিছু। বাট রিং বাঁকা হওয়ার যে বিষয়টা, এটা আসলে দুঃখজনক বিষয় আমার জন্য। কারণটা হলো ভাই, একটা রিং হালকা টাল হয়েছে, এখন ওরা বলতেছে ডিরেক্ট ভাই যদি সম্ভব হয় আপনি এটা চেঞ্জ করেন বা এটা নাকি ঠিক করা যায়। আমি বললাম যে ভাই তাহলে চেঞ্জ করতে গেলে আমার কিরকম খরচ হতে পারে, মানে কত টাকা লাগতে পারে। তো ওরা আমাকে বললো যে প্রায় 7-8 হাজার টাকা লাগবে চেঞ্জ করতে। তো এটা শুনে আসলে আমার মনটা খারাপ হলো। নতুন গাড়ি 7-8 হাজার টাকা এখন ইয়া করবো। আমি বললাম যে ভাই বিকল্প কি আছে, তো ওরা বললো যে ভাই আপনি এটা লেদে নিয়ে ঠিক করতে পারবেন। আমি বললাম সেটাতে কেমন খরচ পড়বে, ওরা বললো যে আমাদের কাছে যদি দেন তাহলে আমরা 1500 টাকাতে ঠিক করে দিতে পারবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি বাইরে, আমি যেখানে 10 নাম্বার যার কাছে গাড়ি টুকটাক কাজ বাজ করায়, ওয়াশ করায়, ওর কাছে গেলাম। ও ভালো মিস্ত্রি, তো ও বললো যে ভাই আপনি আমাদের দেন, আমি 600-700 টাকায় আপনার এটা লেদে নিয়ে ঠিক করে দেন। আমরা ঠিক আছে, তারপর লেদে নিয়ে ঠিক করায় দিল। আলহামদুলিল্লাহ এখন ভালোই সার্ভিস পাচ্ছি, তেমন কোনো সমস্যা হচ্ছে না। তো আমার গাড়িটা 8,000 আর 2,000 প্লাস 10,000 কিলো হইলে একটা ইউজার রিভিউ দিব 10,000 কিলোর পরে ইনশাল্লাহ। এত রাতে এখানে কি বিয়ের অনুষ্ঠান, চারবাতি দিয়ে সব সাজানো। তো চলে আসলাম বাসার কাছাকাছি, বাসায় ঢুকবো এখন। তো অনেক রাত হয়েছে, ভিডিওটা লং করব না, আজ এ পর্যন্তই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।